এখন ওপেন ফোরাম, আমরা এখন আস্তে আস্তে আমরা আস্তে আস্তে সামনে এগোবো। আমি এই মুহূর্তে মেজর হাসিনকে বলছি বলো তার বক্তব্য দেওয়ার জন্য। সরি, কর্নেল হাসিন, আই এম সরি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সমস্যা হলো আমাদের আস্থার সংকট। আপনি যদি পাহাড়িকে আপন করে নেন কোনো সমস্যা থাকে না। আমার বাসায় কেয়ারটেকারের চাকমা, কালকে আমার বড় মেয়ের বিয়ে ছিল, ও আস্থার সংকটের জন্য দাওয়াত খেতে যায় নাই, বাঙালিটা গেছে কেয়ারটেকার। আসার পর জিজ্ঞেস করলাম তুমি যাও নাই কেন? স্যার আমি চাকমা, সবাই এখানে বাঙালি, আমি কেমনে যাই? এই দূরত্বটা স্যার আমি উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি। আমরা যে আপন করে না নেই, আমরা বড় জাতি, তাহলে স্যার আমরা আর দূরে চলে যাব। আর আমরা যারা পাহাড়ে বসবাস করি, আমি মনে করি আমরা সবাই পাহাড়ি। আমরা পরিচিত হব নিজ নিজ জাতিতে। 14টা জাতি আছে স্যার, সবাইকে আমরা সম্মান করব, সবাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিব। আমরা গর্বিত পাহাড়িরা আজকে আমাদের জাতীয় স্পোর্টসে অনেক অবদান, এটাকে আমরা স্যার আরও উপরে নিয়ে আসতে চাই, অবদানটাগুলি পরিচিত করতে চাই। আমাদের যেহেতু স্কোপ আছে স্যার, আমরা বড় জাতি, আমরা সবাইকে নিয়ে একসাথে বসবাস করি শান্তিতে। আর আমাদের আর্মি, দেশের আর্মির শত্রু হলো সন্ত্রাসী, এটা পরিষ্কার করা উচিত স্যার। পাহাড়িদের বন্ধু আমরা, শুধু সন্ত্রাসীর শত্রু হলো আর্মি, অন্য কেউ না স্যার। থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে জামিলকে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। এটা যে একটা জাতীয় ইস্যু, কখনোই জাতি এটা ফিল করে না। জাতি বলতে আমি দ্য হেলম অফ অ্যাফেয়ার্স যারা আছে, এখন আমরা যখন বলতাম যে তুমি জানো আমরা হিল ট্যাক্স আমরা কী কষ্ট করি, এই করি ওই করি, ওরা বলে যে আমাদের তো দোষ নাই, বিকজ তোমরা তো জানাও না আমাদের। আসলে এটা কিন্তু তখন এটাকে হাইড অ্যান্ড সিক করে রাখা হতো। এটা কিন্তু ফ্লাশ করা উচিত। এখন তো এটা যাই হোক মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, এটা আসছে, এটা একদম জনগণের কাছে, দেশবাসীর কাছে এটা পরিষ্কারভাবে বলা উচিত। ওই যে ওই আনফ্রেন্ডলি ওয়ার্ক অফ এ ফ্রেন্ডলি নেইবার, ওরকম না, একদম সোজাসুজি বলতে হবে ওই হালার নেংটি হালারা করছে আমাদের জন্য। তো যাই হোক এই ইস্যুটা, ন্যাশনাল ইস্যুটাকে ন্যাশনাল ইস্যু হিসাবে জনগণের দেশের কাছে তুলে ধরতে হবে, সো দ্যাট দে ফিল পার্ট অফ ইট। এবং আমি যেটা মনে করি যে হিল ট্র্যাক্সের যারা আছে অধিবাসী, তারা কিন্তু বেসিক্যালি ইনোসেন্ট, ভেরি পিস লাভিং পিপুল। তখন আমরা যে মিশতাম ওদের সাথে, ভালো লাগতো ওদেরকে, একদম সিম্পল সোল। এরা তো একটা কতগুলি ইন্টারেস্টেড ভিশাস কোয়ার্টার এদেরকে জিম্মি করে রাখছে, আর ওই যে যারা আর্মস যারা নিয়ে ডিল করে তারা এটা জিআই রাখছে। কিন্তু এজ এ হিউম্যান বিং পাহাড়ি লোকগুলি অত্যন্ত শান্তিপ্রিয়, সুন্দর মানুষেরা। এবং ওই যে আমরা বলি একাত্ম যদি হতে পারি তাহলে সমস্যা নেই। আর একটা যারা সেটলার হয়েছে, ও বেটা তো লাইফ অ্যান্ড ডেথ ওইখানে মনে করে। মাঝে মাঝে ওদের অনেকে আছে অ্যাগ্রেসিভ, ওরা অনেক সময় ওই যে এইসব মানবিকতা এইসব তাদের মধ্যে নাই, এরাও অ্যাগ্রাভেট করছে সিচুয়েশান। প্রথম দিকে যখন আসছে আমরা প্রোটেকশন দিতে হয়েছে, ওই যে গুচ্ছগ্রাম হিসাবে করতে হয়েছে। এখন এরা গিয়ে এরাও ওই যে ট্রিকেল ইন করে অনেক জায়গায় ওদের মধ্যেও মাস্তান বেরিয়ে গেছে, বাংলাদেশের অন্য এলাকার মতো মাস্তান বেরিয়ে গেছে, দল নায়ক হয়ে গেছে, এরাই অ্যাগ্রাভেট করে। এই জন্য আমাদের যারা অথরিটি আছে, সিভিলিয়ানরা কিন্তু ওইখানে গিয়ে মনে করে এটা আর্মির, ওই যে যারা টিএনও ফিএনও এরা ওই যে আর্মি করবে, যেন ওরাও যদি সিনসিয়ার হতো তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে না। এবং ওইটা যেটা আওয়াল যেটা বলেছে, ওই যে হেট্রেড বা ডিসলাইকিং, এইগুলি আমাদের ইরাডিকেট করতে হবে। আর এটাকে ন্যাশনকে নিয়ে আসতে হবে,
with the issue. Thank you very much. থ্যাংক ইউ। আমি এখন কর্নেল থিনকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার আগে যারা কথা বলে গেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজকদেরকে। আসলে আমি একজন পাহাড়ি, আমি মারমা, আমার নাম লেফটেন্যান্ট কর্নেল থিন। আপনারা সবাই না চিনলেও অনেকে আমাকে চিনেন। কিছুক্ষণ আগে আওয়াল স্যার যেরকম বলেছিলেন প্রত্যেকটা ঝিরি উনি ঘুরেছেন, আমারও ওই রকম। আমি যদিও আমি সেনাবাহিনীর, বাট আমি বিজিবির বা বিডিআরের। আমার নবাবগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, যশোর, আবার এদিকে কুমিল্লা, সিলেট, ফেনী, এমন কোনো বর্ডার নেই যেখানে আমার পা পড়ে নাই। সুতরাং আমি যত না পাহাড়ি তার চেয়ে বেশি বাঙালি, সিম্পল এজ দ্যাট। বাট পাহাড়কে আমাদের বুঝতে হবে, পাহাড়ের যে সবাই বলেছে পাহাড়ের লোকজন খুবই সিম্পল, অবশ্যই পাহাড়ের লোকজন সিম্পল। পাহাড়ের লোকজন শুধু সিম্পল না, আপনারা এখনও যদি পাহাড়ে যান, আপনারা যদি রাত্রেবেলায় পাহাড়ে হারিয়েও যান, কোনো রকম একটা গ্রামে পৌঁছতে পারবেন, দেখবেন যে আপনারা নিরাপদ হয়ে গেছেন, আপনাদের আর কোনো নিরাপত্তার অসুবিধা নাই। সুতরাং আপনারা কিসের জন্য কিসের ভয় পাচ্ছেন? ভয় হলো আমরা আসল জায়গায় হিট করতে পারতেছি না। প্রবলেমটা অবশ্যই সেটেলারদের জন্য। অবশ্যই অনেকে বলেন সেটেলার কেন বলছি, অনেকে রাগ করেন, বাট সেটেলারের জন্যই প্রবলেমটা। কারণ সেটেলারদের কিছু কিছু লোক আছে যারা ওখানে ভেস্টেড, তাদের আছে কি বলে এটাকে, তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। কারণটা হচ্ছে আমরা যদি এখন হিল ট্র্যাক্সের সত্যিকারের শান্তি চাই, যতদিন না পর্যন্ত এই রিফর্মটা না হয়, যতদিন আমাদের মধ্যে একটা যে কমিটির কথা আমরা সবাই বলতেছি সেটা যতদিন শেষ না হয়, ততদিন আমরা চলেন টিম্বার ট্রেড বন্ধ রাখি, চলেন বাঁশ কাটা বন্ধ রাখি, চলেন সমস্ত ধরনের লিজকৃত জমিগুলি বেচা বিক্রি বন্ধ রাখি। দেখবেন যে অনেকটাই সেটেল হয়ে গেছে, কোনো রকমের প্রবলেম হচ্ছে না হিল ট্র্যাক্সে। কারণ হিল ট্র্যাক্সে প্রবলেম হয় কি করে, হয়তো আমার লিজকৃত একটা জায়গা আছে ওইখানে, বাট ওরা অফিসে গিয়ে কি বলে, ওই ওনার জায়গায় যেটা ভালো সেই জায়গায় নাম করায় নাই, এই বেটা এটা আমার জায়গা, এই যে দেখো আমার কাগজ আছে, এই শুরু হয়ে যায় এটা নিয়ে একটা থেকে একটা, তারপরে শুরু হয়ে যায় বিশাল প্রবলেম। সো এই যে এটাও ইনোসেন্সের জন্য, হিল ট্র্যাক্সের লোক ইনোসেন্ট। ইভেন আমি জানি না আমার কোথায় জায়গা আছে। আমাকে হঠাৎ করে জেনারেল আজিজ যখন বিজিবির ছিলেন, ডিজি ছিলেন, রিং করে বললেন যে স্যার আপনার ওই যে 12.5 একর জায়গা বান্দরবানে, এটা আমাদেরকে দিয়ে দেন, আমরা সেক্টর হেডকোয়ার্টার বানাবো। আমি তো আকাশ থেকে পড়লাম, এই আমার 12.5 একর জায়গা কোথায় এটা? তো আমার বাবা মার নামে যেটা ছিল, বাবা আমাকে আমার নামে করে দিছে, লিজ করা এটা। তো আমি বললাম যে নিয়ে যাও, তো কী করবো ওইটা নিয়ে, আমি তো আর ওখানে যাই না, দিয়ে দিলাম। বান্দরবানের বিজিবি সেক্টর হেডকোয়ার্টার কিন্তু আমার জায়গার উপরে। সো আমরা কিন্তু জায়গা জমি এটা নিয়ে খুব একটা চিন্তা করি না, পাহাড়ের লোকরা এগুলি নিয়ে খুব একটা না। প্রবলেম হচ্ছে হ্যাঁ যারা উপরের লেভেল উপরে। আমি এখানে একটা জিনিস দেখলাম যে ল্যান্ড রিফর্মে, ইংরেজিতে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, যার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে। সেটা হলো, আগেও বলে গেছেন অনেকে, বাট ঠিক এইভাবে ভার্বাটিম বলে নাই। এ কমিশন, land commission headed by a retired justice shall be formed for settling land disputes. This commission, in addition to settling disputes of lands of the rehabilitated tribal refugees, shall have full power for cancellation of ownership of those lands and hills which have been far illegally settled and occupied. No appeal can be made against the judgment of this commission, and decision of this commission shall be final. This shall also be applicable in case of fringe land. এই যে কথাটা, এখানে
এই জিনিসটার জন্যই হয়তো অনেকেই ভয় পাচ্ছে, যদি ল্যান্ড কমিশনটা রিফর্ম হয়, ল্যান্ড কমিশনটা যদি এখানে আসে, তাহলে তো আমরা অনেকে আমাদের জায়গাটা হারিয়ে ফেলবো, যেটা আমরা অন্যভাবে নিয়েছি। সো আমাদেরকে এগুলি চিন্তা করতে হবে। আর এখন এই ফেসবুক এবং সামাজিক মাধ্যমে আমি শুনতে পাচ্ছি আদিবাসী নিয়ে সমস্যা। কেন আদিবাসী বলবে, কেন এটা বলবে না, কেন সেটা বলবে না। অনেকে বলে যে আপনাদের রাজাই তো বলেছিল যে আমরা আদিবাসী না। রাজা বলেছিল, কারণ রাজা বলছেন যে ওনারা পেগু থেকে আসছেন, উনি ওনার সৈন্য সামন্ত নিয়ে একটা গ্রুপ আসছে এইখানে এসে, আবার ওর যেহেতু ছিল, লোকবল ছিল, সে এখানে শাসন করছে। সো উনি বলবেন উনি আদিবাসী না। আদিবাসী মানে কি? আদিবাসী মানে ট্রাইবাল। আবার সংজ্ঞা অনুযায়ী এখানে আদিবাসীর সংজ্ঞা আছে, যে অনেকে বলে ইন্ডিজিনাস পিপল, অনেকে বলে ট্রাইবাল, অনেকে বলে জনজাতি, অনেকে বলে নোমাডস, যে যার নামে বলে, পাহাড়িও বলে। সো আমাদের ইয়াং জেনারেশন যদি বলে যে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিক। উপজাতি হিসাবে যদি স্বীকৃতি দেন, তাহলেও তো এই যে এটা ইউএন ডিক্লারেশন যেটা 2007-এর, সেটা তো অ্যাপ্লিকেবল, তার মধ্যে তো কোনো সন্দেহ নাই। সুতরাং আদিবাসী হিসাবে আমরা যে গ্রহণ করতে পারবো না কেন? এটা যদি একটা, কত নাম চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। আদিবাসী মানে কি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে। আদিবাসী মানে হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, আদিবাসী মানে হচ্ছে আমাদের স্যার, সরি ফর দ্য ইন্টারাপশন। এই আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এই ডিবেটে আমরা এই মুহূর্তে যাব না, ব্যাখ্যাতেও যাব না, কারণ বাংলাদেশ সরকার এ ব্যাপারে স্পষ্টকরণ করে দিয়েছে। যদি লাগে স্যার আমরা সেপারেট একটা আলোচনা করব, এটা করলে আমাদের প্রলং হবে। সো আই উইল রিকোয়েস্ট ইউ নট টু ডিসকাস দিস পার্টিকুলার ইস্যু। থ্যাংক ইউ। নো, আমি শান্তির জন্য, যেহেতু সেই জন্যই বলেছিলাম যে এটা শান্তির জন্য, এটারও একটা প্রয়োজন আছে। ওটা স্যার আমরা ক্লিয়ার করব স্যার, ওটা ওকে। নেক্সট পয়েন্ট যেটা আমি বলতে চাইছিলাম, যেন জহির অলরেডি কভার করে ফেলেছেন, অনেকে অনেক কিছু কভার করে ফেলেছেন। তো সবচাইতে আর একটা সোর পয়েন্ট, যেটা আমি একেবারে টেলিভিশনের সামনেই বলতেছি, যে এখানে যে সমস্ত পার্টিগুলি আছে যারা চাঁদাবাজি করতেছে, মারমা ন্যাশনাল আর্মি বা মারমা ন্যাশনাল পার্টি MNP, যেমন কুকি চিন যেটা পার্টি আছে, UPDF সংস্কার যেটা আছে, যেটা তুষার স্যার বললেন কুসংস্কার, এই পার্টিগুলি তারা প্রকাশ্যে বলে বেড়ায় যে আমাদেরকে অমুকরা সাপোর্ট করতেছে, অমুকের সাপোর্টে আমরা করতেছি। সে অমুকের নাম আমি বললাম না, অমুকে আমাদের সাপোর্ট করতেছে, অমুকরা আমাদেরকে এই সমস্ত করার জন্য উৎসাহ দিচ্ছে, এবং তারাই চাঁদাবাজি করতেছে, তারাই কি বলে র্যানসাম করতেছে, তারাই অ্যাবডাকশন করতেছে, তারাই অ্যাট্রোসিটি করতেছে। সুতরাং এইসব বন্ধ করতে পাহাড়িরা তো পারবে না, ইভেন সেটলাররা পারবে না। এইসব বন্ধ যারা করাচ্ছে তাদেরকেই করতে হবে। নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সেটলারদের মধ্যে কিছু কিছু লোক আছে, ভেস্টেড যারা ইন্টারেস্টেড লোক, যারা লিডিং দিচ্ছে, তারাই মেইনলি এই বাকি লোকদেরকে লিড করে। সুতরাং আইন প্রয়োগকারী সংস্থাকে তাদেরকে অবশ্যই আগে থেকে ইয়ারমার্ক করে রাখতে হবে যে কারা এই সব লোক যারা এগুলির উস্কানি দেয়। মেবি দে আর দি এজেন্টস, দে আর দি র এজেন্টস, সিম্পল অ্যাজ দ্যাট। তারাই হয়তো দেখা যাবে যে তারা এগুলি উস্কানি দিচ্ছে, তারাই আমাদেরকে করতেছে। এটা হতে পারে সেটলারদের মধ্যে থেকে, হতে পারে আমাদের পাহাড়িদের মধ্যে থেকে, বা যারা এটা উস্কানি দেয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যাদের থাকবে, এদের নাম থাকবে, এবং তারা অবশ্যই আগে থেকে এদের বুক থাকবে। এবং যদি দেখা যায় যে এরা দে আর দি পিপল হু আর ইনভলভ, দে শুড বি টেকেন ইনটু টাস্ক। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনেকগুলো সাজেশন খুব প্র্যাগম্যাটিক, আমরা এগুলো মনে রাখবো। আমি এখন কর্নেল হককে বলছি তার বক্তব্য দেওয়ার জন্য। স্যার আপনার পয়েন্টগুলো আমরা লিখিতভাবে পেয়েছি তো, ইট ইজ देयर। আমি খুব সংক্ষেপে স্যার আমার পয়েন্টগুলো বলছি। পৃথিবীর সকল মানুষ আল্লাহর সৃষ্টি,
সাদা কালো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আল্লাহর বান্দা, এই মনোভাবটা যদি আমরা আনতে পারি সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজ থেকে সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, কালো বা সাদা ধর্ম বর্ণ সকল মানুষকে আমাদের ভালোবাসতে হবে। এটা হলো এককভাবে ভালোবাসতে হবে। কে আদিবাসী, কে বাঙালি, কে সেটেলার, এই ডিসক্রিমিনেশন করা যাবে না। 2 নম্বরে বলবো স্যার, শুরুতেই ফায়ার নেই। শুরুতেই ফায়ার নেই মানে আজকে তো এক ভদ্রমহিলা আসলেন, উনি তো পুরো বিপ্লবটাকে উনি উল্টাপাল্টা করে দিয়ে গেলেন। 5-6 হাজার মানুষের রক্ত এখনো মুছে যায়নি, মাথার খুলি উড়ে গেছে, চোখের মধ্যে গুলি করা হয়েছে, 4,500 স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আর ওই মহিলা এসে সেটাকে পুরো ধূলিসাৎ করে দিলেন। উনি বললেন বাঙালি এবং শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানই তো প্রথমে বাঙালি এই বলাটায়, এই কথা বলাটাই হলো সমস্যার সূচনা। কেন উপজাতি বাঙালি হইতে যাবে, কেন চাকমা বাঙালি হইতে যাবে, কেন মারমা বাঙালি হইতে যাবে, উনি তো শুরু করলেন সমস্যা। যাই হোক, 3 নম্বর হলো বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশের একটা উজ্জ্বল উদাহরণ। উকানথিন বলতে পারবেন না যে ওনাকে কোনো রকমে কেউ কোনোভাবে ওনাকে ছোট করেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক তুষারকান্তি চাকমা স্যারের প্রত্যেকটা কথা এক একটা আমি বলবো যে অত্যন্ত মূল্যবান কথা। স্যারের মতো লোকদেরকে এই কমিটিতে রাখেন, দেখবেন শান্তি হয়ে যাবে যে সমস্ত কমিটি। 4 নাম্বার হলো এনজিও কার্যক্রমকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। এই এনজিওরাই এগুলো করছে, একটা বৈষম্যের তৈরি করছে তারা। কীরকম? উপজাতিরা দেখতে সুন্দর, সাদা, দেখেন অনুপকান্তি চাকমা স্যার, অনুপ কুমার স্যারের সাদা, এই যে তুষার স্যার সাদা, আর স্যার তো চকপক করে, এই যে উকানথিনের চেহারা তো চকপক করে, কিন্তু আপনার চেহারা দেখেন স্যার, আমার চেহারা দেখেন। এই স্যার এই যে বৈষম্য, এরা কি করে স্যার? এনজিওরা আইসা সব উপজাতিদেরকে ওরা ট্রেনিং দেয়, ওরা শিক্ষা দেয়, স্কিল করে, তাদেরকে বিদেশে কি করে ওই স্কলারশিপ দিয়ে নিয়ে যায়। আর বাঙালিরা হাড্ডি সার দেহ, গায়ে কাপড় নাই, খাবার নাই, সবার কাছে নিগৃহীত, লেখাপড়া নাই। এই যে ডিসক্রিমিনেশন, এটা কিন্তু দূর করতে হবে। আমরা কি ওইখান থেকে তাদেরকে বের করে আনতে পারবো? তাদেরকে ইকুয়াল, তুষার স্যার ঠিকই বলেছেন, তাদেরকে ইকুয়াল রাইট দিতে হবে। ওই দিন এই তুষার স্যার সম্পর্কে আপনারা দেখবেন এনটিভিতে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছে 2 দিন আগে। জেনারেল ফজলে লাহি আকবর বলতেছিলেন তুষারকান্তি স্যারের কথা, যে 4 জন ছিলেন। তুষারকান্তি স্যার, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ওয়াদুদ, কর্নেল হেলাল, আরেকজন, 4 জন ছিলেন। 4 জনের মধ্যে জোর দিয়ে বলতেছিলেন যে তুষারকান্তি চাকমা উড বি দ্য বেস্ট টু মেক এ জেনারেল ইন বাংলাদেশ আর্মি। এই যে টেলিভিশনের, জাতীয় টেলিভিশনে বলতে পারে, এটা কি আমাদের বৈষম্যের কারণে? নো, উই ডোন্ট সি লাইক দ্যাট। নেক্সট প্রবলেম হলো স্যার, ইন্ডিয়ানস এজেন্ট মাস্ট বি stopped to go there. They are the criminals and they are the criminals. গোয়েন্দা তৎপরতা, আমাদের NSI, DGFI গত 15 বছর তো হাসিনা, এই মাফিয়া হাসিনা তাদেরকে ইউজ করছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য। তাদেরকে দিয়ে কোথাও আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখার জন্য এই মহিলা চেষ্টা করে নাই, কারণ শি হারসেলফ ইজ ইন্ডিয়ান এজেন্ট। পুরো আওয়ামী লীগ ইন্ডিয়ান এজেন্ট, পুরো লীগ যারা আছে তারা বাংলাদেশের নাগরিক নয়। এটা আমাদের জোর গলায় বলতে হবে, জোর গলায় বলতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বিনীত অনুরোধ করব আমরা যাতে বাঙালিদেরকে অনুপ্রবেশকারী না বলি। বাঙালিরা অনুপ্রবেশকারী নয় সেখানে। যদিও আমার মনে হয় শ্রদ্ধেয় জেনারেল হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন, এটা কিন্তু আমাদের আত্মঘাতী কথা। আর একটা শেষ কথা বলে যায়, এটা হয়তো কেউ বলবেন না, আমরা মিলিটারি অফিসাররা নিজের মাংস নিজেরা খাচ্ছি। বাংলাদেশের 1496 জন চাকরিরত সচিব এবং অবসরপ্রাপ্ত সচিবদের সম্পদের পরিমাণ এক একজনের কম পক্ষে হলো 10,000 কোটি টাকা। তারা বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছে চুক্তি করে।
মন্ত্রীরা দেশ চালায় নাই, চালাইছে এই সচিবরা, পুলিশেরা। কিন্তু গুটি কয়েক মিলিটারি অফিসার তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে আর্মির অর্গানোগ্রামে থেকে নয়, তারা ডিজিএফআই, এনএসআই, র্যাব, বিশেষ করে আবার কিছু প্রজেক্টে যারা বড় বড় প্রজেক্টে ইঞ্জিনিয়ার্স অফিসাররা কাজ করেছে, তারা ছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর ম্যাক্সিমাম অফিসার হলো জাহাঙ্গীর কবির তালুকদারের মতো। তারা দুর্নীতি করে নাই, কিন্তু আমাদের কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার তারা এই মিলিটারি অফিসারদের চরিত্র হনন করছে। তারা একবারও চিন্তা করে দেখে না, আরে তানজিম গুলি নিল কি নিল না, তার সিও দিল কি দিল না, এটা তো তোমাদের টকশোয়ের আলাপ হইতে পারে না, এটা ঘরোয়া বিষয়। এই ঘরোয়া বিষয়গুলো প্রকাশ করে দিয়ে আমাদের অফিসারদের মর্যাদাহানি করা মানে আমাদের আর্মির মর্যাদাহানি করা। তাদের তদন্ত হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কোন সিভিলিয়ান, কোন পুলিশ অফিসারকে, কোন সেক্রেটারিকে জেলখানায় নেওয়া হয়েছে, কোন সেক্রেটারির চাকরি গেছে, কোন সেক্রেটারির বিরুদ্ধে তদন্ত হয়েছে, কোন সেক্রেটারি সম্পর্কে তারা কথা বলছে না। আমি শেষ করে দিচ্ছি, এটাই আমার শেষ কথা। আমার অনুরোধ হলো, চলেন আমরা আত্মঘাতী খেলায় যাতে বের হয়ে আসতে পারি এর থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। মুজিব স্যার, ইউ লাইক টু স্পিক সামথিং? এরপরে জেনারেল মুজিব কিছু বলবেন। উপস্থিত সুধীবরণলী, আসসালামু আলাইকুম। অনেক আলোচনা হয়েছে হিলট্র্যাক্সের বর্তমান পরিস্থিতি এবং এর সমাধানের উপরে। আমি ওগুলোর কোনোটাতেই যাব না, তবে খালি একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে পারি, সেটা হচ্ছে কি যে এই সব কিছু, এই সমস্যার সমাধানের মূল যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদেরকে জাতীয় পর্যায়ে আগে স্থির করতে হবে যে আমরা জাতি হিসেবে কি চাই। আমরা কি পার্বত্য চট্টগ্রামকে আমাদের ইন্টেগ্রাল অংশ হিসেবে চিন্তা করি কি না? যদি করি তাহলে সেই রকমভাবে আমাদের বাকি সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত যে ডাইরেকশন, সব কিছু কিন্তু সেইভাবে তৈরি করতে হবে। সেটা হচ্ছে মূল। এবং সেটার জন্য যদি দরকার হয়, যদি জনগণের মতামত নিতে হয়, যদি গণভোট করতে হয়, সেটা করা হোক। একবার যদি ওটা স্থির হয়ে যায়, তারপরে কিন্তু এটা নিয়ে সেই মূল জায়গাতে কেউ হাত দিতে পারবে না। যাই হোক, আমি এখানে আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাচ্ছি, এটা নিয়ে কথা উঠেছে। অনেকে আবার আপত্তিও করছিলেন যে আমাদের প্রতিবেশীর ব্যাপারে তার নাম সরাসরি আমরা উল্লেখ করব কিনা। আমি কিন্তু এখানে খুব জোর গলায় এইটা বলতে চাচ্ছি, এই জন্য যে এই সমাবেশে সম্ভবত আমি একজন উপস্থিত আছি যে নাকি এর প্রত্যক্ষ সাক্ষী। আমি বীর বিক্রম উপাধি পেয়েছি হিলট্র্যাক্সে, ওই মিজোরাম ট্রাই জাংশনের ওখানে এক ভারতীয় রেগুলার রেজিমেন্টের 7 গারওয়াল রেজিমেন্টের একটা বিশাল না, আমি খালি বলতে চাচ্ছি যে এখানে যে আমি ডাইরেক্ট এটা এখানে সরাসরি যে ভারতীয় জড়িত সেটা আপনাদেরকে বলতে হবে। এবং এখানে তারা 8 কিলোমিটার ভিতরে এসে তারা আমাদের জায়গার ভিতরে শান্তি বাহিনীকে তারা প্রশিক্ষণ দিয়েছে, তারাই করেছে এবং তাদেরকে সবাইকে বন্দি করা হয়েছিল। এবং সেটা তিনবার আমি 7 বছর হিলট্র্যাক্সে 3 টেনিয়রে কাজ করেছি। 3 বার আমি লিখেছি এই কাহিনী। সব সরকার, এরশাদের সরকার, জেনারেল এরশাদের সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, 3 বারই আমার কাহিনী রিজেক্ট হয়ে আসছে যে না, নিরাপত্তার কারণে এটা পাবলিশ করা যাবে না। পৃথিবীর লোকজন, দেশের লোকজন জানে না যে এরকম সরাসরি প্রত্যক্ষ কোনো হয়েছে, ইন্টারফেয়ারেন্স হয়েছে। তো কাজে এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে পার্শ্ববর্তী দেশ তারাই কিন্তু এই সকল কিছুর পিছনে চাবিকাঠি নাড়ছে, এতে কোনো সংকোচের কিছু নাই। থ্যাংক ইউ।
আচ্ছা, এখন আমি অনুরোধ করছি জেনারেল ইকবালকে কিছু বলার জন্য। ভাই, তোমাদের অনুমতি সাপেক্ষে দু একটা কথা বলে যায়, অনেক টায়ার্ড হয়ে গেছি। ওই আমি তো গরিব মানুষ দুইবার জোন কমান্ডার ছিলাম, কর্নেল স্টাফ ছিলাম, এবং 2010 সাল থেকে বান্দরবনেই আছি। তো বলতে বলে যে স্যার এটা আপনি কি বলতেছেন, তো আমার কিছুটা অভিজ্ঞতাটা বেশি। অনেকেই কুকি চিহ্নে কথা বললো, অনেকে অনেক কিছু বললো, এবং দুর্ভাগ্য সৌভাগ্যক্রমে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি যাদেরকে পালছিও। তো ইনশাল্লাহ ওইগুলো পরে আলাপ হবে। তো আমি এখন যেহেতু লাল কালিতে লেখা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহায়তাকরণের লক্ষ্যে বিদ্যমান পরিস্থিতি, ভাই সরকারকে যদি তুমি সাহায্য করবা বা পয়েন্টস দেবা, তা আর্মি কি করবে? আগে তোমার আর্মিটা লেখা উচিত ছিল, আর্মি কোন অবস্থায় আছে বা কি করতেছে না করতেছে, আর্মির অবস্থা কেমন, আর্মি কোথায় আছে, আর্মি প্রশিক্ষণ কি, কেন আর্মি ফেল করলো, বা কেন আর্মি আরও জিনিস দরকার। এই শুনতেছ তুমি? এই গনি শুনতেছ? তুমি যে পয়েন্টটা দিলে এটাতে তো আসলে আর্মির জন্য দরকার হবে। স্যার আমি অ্যাকচুয়ালি আপনি যেটা শেষ করতে দাও। ট্যাকটিক্যাল লেভেলে আমরা টেকনিক্যাল না প্র্যাকটিক্যাল লেভেলে কথা বলতেছি। যাই হোক, আপনি বলেন স্যার। আচ্ছা, তারপর হলো আর্থসামাজিক। আমি একটু বলতে চাই, খাগড়াছড়ি, কাপ্তাই এবং রাঙ্গামাটির ডাইনামিক্স, ইন্টারনাল পলিটিক্স ডাইনামিক্স ডিফারেন্ট ফ্রম দিস বান্দরবান। কেন বলতেছি? বিকজ আই এম লিভিং ইন বান্দরবান সিন্স 2010। আমি ওই রোমাতেও জোন কমান্ডার ছিলাম, কর্নেল স্টাফও ছিলাম। তারপরে তোমার ওই যে জহির যখন করলো যে ইলেকশন হয়েছে, ইলেকশন করাইছে তোমার মানিকছড়ি লক্ষ্মীছড়ি থেকে। হ্যাঁ, তো আমার কিছুটা আছে। যাই হোক, তোমাকে বলার উদ্দেশ্য আমি এটাতে আসি। আর্থসামাজিক উন্নয়ন একটু লেখরে ভাই। আমাদের একটা ফ্যাক্টরি আছে, সবাই হয়তো তোমরা জানো না, নাম হলো লুম্বিনী। লুম্বিনী কি নাম? লুম্বিনী হল গৌতম বুদ্ধর জন্মস্থান কপিলা লুম্বিনী নামক স্থানে। কি হলো? কপিলা বস্তু লুম্বিনী উদ্যানে এটা জন্ম হয়, ওইটাতে আমি রাখছি। কোনো ফ্যাক্টরির নাম লুম্বিনী আছে কিনা যাই না, কারণ এইখানে সবাই হচ্ছে বৌদ্ধিস্ট। তুষার শুনতেছ? আচ্ছা, আমরা উই এমপ্লয় 800 পিপল, পাহাড়ি বাঙালি মিলে। আলহামদুলিল্লাহ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড সুগার ফ্যাক্টরি সিন্স 2010। কোনো সরকার কোনো সাহায্য দেয় নাই, সব কিছু প্রতিকূল। চাঁদা ABCDEFGHF Z পর্যন্ত আমরা চাঁদা দিয়ে যাই। উই আর রানিং। তো তুমি সরকারে বলতে চাও, বলো যে সরকারকে এরকম আর্থসামাজিকের জন্য ফ্যাক্টরি বানাইতে হবে, চাকরি দিতে হবে, এবং আমরা করতেছি। সে চাকরি যদি দিতে হয়, সে কেউ করতে রিটায়ার্ড আর্মি অফিসারে করতেছে, অন্য কেউ ওখানে আসে নাই। আমার কথা বুঝতে পারছো তো? যে শুধু সেটা না, আমরা বান্দরবান ইউনিভার্সিটি করছি, সেখানে আমরা ইনভলভ। সেখান থেকে আমাদের ফ্যাক্টরি থেকে 2-4টা করে স্টুডেন্ট পাঠাচ্ছে ওই ট্রাইবাল আইইউবিতে, আরও করতেছি। মারমা স্কুল চালাই, বোনদেরকে আমি পড়াশোনা করাইছি। বোন ঢাকা হোস্টেলে পয়সা দিয়া, বোন চিটাগাং হোস্টেলে পয়সা দিয়া। তো আমি তোমাদেরকে বলার উদ্দেশ্য, অনেক কিছু আছে। তুমি তো উপর দিয়ে কইলা, এটা লেখে নাও, আর ভিতর দিয়ে যদি জানতে চাও, ইউ টক টু আস, বিকজ উই আর ম্যান অন গ্রাউন্ড। আমরা করে আসছি, এখানে আমরা কোনো ইটে নাই। আই গট বীর প্রতীক এজ লেফটেন্যান্ট কর্নেল, নান ইন দ্য আর্মি হ্যাজ গট। আমার সুবেদার মেজর তোমার ভাবিকে বললো যে আমি তো বুঝতে পারি না যে সব কেন যাবে। আই কিল 5 ইনসার্জেন্টস, গট কি এস চেকোস্লোভাক অ্যান্ড অ্যাসেল রাইভাল। ওই যে বলবে যে স্যার ওই ঘরও তো ভাঙিয়ে দিছে, আমাদের যেগুলো রাখতাম আমরা চিরাং হিল রাখছে সেখানে দি নাই। আর যেটা সাইদুর যেটা বলতে পারতেন না, এটা ভাই সব ইকে জানাইবা। আমরা বীর প্রতীক, শোনো মজিব, আমরা বীর প্রতীক সবাই এক রকমের। এটা বীর প্রতীকের কোনো মাপঝোঁক নাই, বা ডিসক্রিমিনেশন করা হয়েছে। বীর বিক্রমের ডিসক্রিমিনেশন করা হয়েছে, বীর উত্তমের ডিসক্রিমিনেশন করা হয়েছে। রাইট ইট ডাউন অ্যান্ড পুট ইট আপ টু দি গভর্নমেন্ট এবং আর্মিতেও জানায় দাও। আমার কথা বুঝতে পারছো? বিকজ আমরা চাই আর্মিতে তারাই আসতে যারা হু ফট ইট আউট ইন দ্য ব্যাটল ফিল্ড। আমাদের হচ্ছে হু ওয়াজ দ্য মোস্ট ক্রিকেট ম্যান, হি হ্যাজ বিন প্রমোটেড টু দ্য চিফ। দিস আর্মি ইউ ডু নট ওয়ান্ট। এবং এই আর্মি এইভাবে হইলে চলবে না। আর্মিকে প্রফেশনাল বানাইতে হবে। তুমি সরকারকে বলতে চাও, বলো যে প্রথমে আর্মির প্রফেশনাল বানাইতে হবে। আর্মিতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, ABCDEFG কেউ যেন না থাকে। আমার কথা ঠিক আছে সাইদুর? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি একটু মেজর নেওয়াজকে একটু সুযোগ দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ।
স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার বেশি সময় নেব না স্যার, তো অনেক কিছু কভার্ড হয়ে গেছে, কিন্তু মূল জায়গাগুলোতে যাইতে হবে আমাদেরকে। আমাদের যে ন্যাশনাল পর্যায়ে যে সমস্যার জন্য চিটাগং হিল ট্যাক্সে যে প্রবলেমটা হচ্ছে, আজ পর্যন্ত আপনি বলেন 1970 সাল পর্যন্ত, 71 থেকে এই পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি কি বাংলাদেশের স্বার্থে চিটাগংয়ে কাজ করেছে কিনা? অল আর সাবভার্টেড, অল আর সাবভার্টেড স্যার। এবং স্যার কথা বলতে দেন স্যার, অল আর সাবভার্টেড এবং একটা রিজনাল একটা ইয়েতে তারা এখানে কাজ করেছে, যার ফলে এই প্রবলেমগুলো হয়েছে এবং আজীবন থাকবে যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো। আমরা কিন্তু এখনও ডিফাইন করতে পারি নাই যে আদিবাসীকে, তারপরে পাহাড়িকে, এটা করতে হবে। আর আমাদের ইন্টেলেকচুয়াল, কালকেও আমি একজনকে বক্তব্য দেখছি, উনি জীবনেও হিল ট্যাক্সে যায় নাই। হাউ কুড শি গিভ এ স্টেটমেন্ট যে পাহাড়ের থেকে পুরো আর্মি তুলে ফেলে দরকার? একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যদি এই কথা বলে, আমি আর্জ করব তাকে আপনারা 3 মাস হিল ট্যাক্সে রাখেন অ্যান্ড গেট এ স্টেটমেন্ট ফ্রম আর আফটার দ্যাট। তারপরে হলো স্যার যে স্ট্র্যাটেজিক্যাল, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল এটা কিন্তু অবশ্যই কনসিডার করতে হবে। জিওপলিটিক্যাল সিচুয়েশন কেন করতেছে ইন্ডিয়া এটা? আপনি বাফার, বাংলাদেশ ইউজিং অ্যাজ এ বাফার পজিশন সিন্স বিগিনিং অফ দি ইন্ডিপেন্ডেন্ট, তার 7টা বোনকে রক্ষা করার জন্য, আর 3টা বোন হলো স্যার এখন যোগ করতেছে, এই 3টা নিয়ে 10টা বানাবো স্যার। সেই জায়গাগুলোতে দেখতে হবে এবং এটা আজীবন চলে রাখবে। এবং এটার জন্য বাংলাদেশে যে কোনো সরকার আসুক তাকে আন্ডার কমান্ড করে রাখবে, তার এই সার্ভে করার জন্য 7 সিস্টারে সেই জায়গায় করতে হবে। আর আমাদের যারা সাবভার্টেড হয়েছে, সাবভার্টেড হয়ে ন্যাশনাল দেশকে ধ্বংস করতেছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এনজিওজ অ্যাক্টিভিটিস অবশ্যই মনিটর করতে হবে। ইউ ডোন্ট নো হোয়াট দে আর প্লেয়িং। আমি এনজিওতে ক্লাস নেই, এনজিওতে দেখবেন কারা ওখানে আছে, ইউ ওয়ন্ট বিলিভ। তারপরে হলো স্যার আর্মির, এই আর্মিকে স্যার ট্রিগার হ্যাপি করতে হবে, মানে উইদাউট আর্মি, উইদাউট আর্মস না, যাদের আর্মস আছে তাদেরকে ট্রিগার হ্যাপি করতে হবে। মানে ও গুলি ওপেন করার আগেই আমাকে গুলি ওপেন করতে হবে সেটা। আজকে যে স্যার হাইব্রিড ওয়ারফেয়ার, টেকনিক্যাল জোন ওয়ারফেয়ার চালাচ্ছে, এটার বিপরীতে বাংলাদেশের কোনো প্রস্তুতি নেই, জিরো। যার ফলে দেখা যাচ্ছে যে সময় প্রপাগান্ডা হচ্ছে, যে সমস্ত জিনিস হচ্ছে মিডিয়া ইন্টারন্যাশনালি এবং রিজনালি, আমরা কেউ এগুলারে কাউন্ট করতে পারতেছি না। স্যার ইমিডিয়েটলি ফর্ম ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল, এটার ভিতরে স্যার আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্কার আছেন তারা এগুলো লিড করবেন স্যার, তারা এগুলোই করবেন, এটা ইমিডিয়েটলি দরকার। আই হ্যাভ ডান দি কোর্স ফ্রম ইউএসএ, ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর্স। এটা যদি না করেন তাহলে কোনো দিন এটা সম্ভব হবে না। এবং মনে রাখতে হবে চিটাগংয়ের সমস্যা শুধু এটা পলিটিক্যাল সমস্যা না, ইটস এ মিলিটারি সমস্যা, কিন্তু এটাকে সলভ করতে হলে পরে পলিটিক্যালি অ্যান্ড মিলিটারি ওয়েতে এটা সলভ করতে হবে, যেটা করে নেই দেখে চুক্তি, শান্তি চুক্তির জন্য, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আরেকটা কাউন্সিল করতে হবে, পিস অ্যান্ড রিকাউন্সিলেশন কাউন্সিল, যেখানে থাকবে রিটায়ার্ড অফিসার থাকবে, জেনের লোকজন থাকবে, এদেরকে স্যার ইনফ্লাক্স করেন, এদেরকে ঢুকান, হট ব্লাড এদেরকে ঢুকান। যারা টেম্পার লস হয়ে গেছে এই সমস্ত লোকের দরকার নাই, গরম যারা আছে এদেরকে ঢুকান, তাহলেই দেখবেন যে দেশ শান্তি হবে স্যার। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি একটু কারণ আবেদিনকে বলছি ওনার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কর্নেল আবেদিন, SSC 2। আমি 2 মিনিট সময় নেব। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমার জানি কেন মনে হয় এই যে পলিটিক্যাল যে এই যে হিল ট্যাক্সের যে সমস্যা, আমি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আপ টু মেজর লেফটেন্যান্ট কর্নেল এই পদে প্রায় 6-7 বার চাকরি করেছি। আমি গ্রাউন্ডের রিয়ালিটি বলছি। ইটস এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ নেভার এ মিলিটারি প্রবলেম। বাট রাজনৈতিক সমাধান আসা পর্যন্ত মিলিটারিকে সময় দিতে হবে, কন্টেইন করতে হবে সিচুয়েশনটা হিল ট্যাক্সের, সো দ্যাট অ্যাগ্রাভেশন যেন না হয়। এর জন্য আমরা 676 থেকে যারা আমরা ওখানে চাকরি করছি
বিভিন্ন র্যাঙ্কে দেখেছি আগের যে ট্রেনিং, আর্মির ট্রেনিং, টু বি সাকসেসফুল, আর্মিকে সাকসেসফুল হইতে হলে আর্মির ট্রেনিংটা, আমি যেহেতু ইনস্ট্রাক্টর ছিলাম 4 বছর স্পেশাল ওয়ারফেয়ার স্কুলে, আমি ওই প্রেক্ষিতে বলছি, আমার যেন কোনো মনে হয় এই যে সেই অপারেশনটা দেখে মনে হলো, সেদিনের অপারেশন দেখে, যে আমরা বোধহয় অ্যাকচুয়াল ট্রেনিং থেকে ওই মাইনর অপস যে ট্রেনিং, হাইড আউট, পেট্রোলিং, রেড, অ্যাম্বুশ, কর্ডন অ্যান্ড সার্চ, এই অপারেশনগুলোর মধ্যে আমরা বোধহয় আর নাই। এগুলো খুব ইফেক্টিভলি শিখতে হবে। হাউ টু লিভ অফ দ্য ল্যান্ড, কীভাবে হিলসে থাকতে হবে, এগুলো ভালো করে ট্রেনিং করে আমাদের আর্মিকে ট্রেনিং আগের মতো করতে হবে, এবং আমরা সময় দিতে হবে পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যাল সলভ হবে, আমরা করব না, এটা আমাদের আমরা কিছু করতে পারবো না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ, যেটা বলছে অনেকেই, হিল ট্র্যাক্সকে ভালোবাসতে হবে। হিল ট্র্যাক্সে যারা বসবাস করে, দে আর নট আওয়ার এনিমিজ, আমরা সবাই বাংলাদেশি। আমার যেরকম রাইট আছে হিলসে, ওরাও আমাদের এখানে এসে থাকছে, ওরা আর আমরা না, আমরা সবাই বাংলাদেশি। আমরা এটা মনে রাখতে হবে, যদিও তারা নিগোষ্ঠী। আমার যেন কেন মনে হয় যে তাদেরকে আমরা অন্যভাবে না দেখি, পাহাড়ি বাঙালি এরকম দরকার নাই, আমরা সবাই বাংলাদেশি। এই বোধটা যদি তাদের মধ্যে জাগ্রত করা যায়, এটা একটু আমাদের দেখতে হবে। আমি এটুকুই বললাম আমার কথা, আপনার সবার মঙ্গল চাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কর্নেল শাহাদাতকে বলছি, স্যার আপনার যে পয়েন্টগুলো অলরেডি আপনি দিয়েছেন, জাস্ট ওটার বাইরে সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম স্যার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বলার আগে, যেহেতু আমরা এখানে সবাই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আমি একটা জিনিস সবাইকে বলতে যাচ্ছি, আমাদের মনে হয় সশস্ত্র বাহিনীর যারা চাকুরিরত তারা কিছুটা বিরক্ত, এবং কয়েকজন আমার কাছে প্রকাশও করেছেন যে আওয়ার রিটায়ার্ড এল্ডার সিনিয়র ব্রাদার্স, দে শুড নট টক সো মাচ। তার মানে আমরা বিভিন্ন গ্রুপে যেমন লিখি, এটা একজন আমাকে লিখেছিল। তার পরবর্তীতে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়েই বলতে চাচ্ছি, সেনা প্রধান, এএফডির পিএসও, অল পিএসওস, সিজিএস সহ অল পিএসওস, ডিএমআই, ডিএমও, অল জিওসিস, সবার কাছে অন্তত পক্ষে 50টার উপরে মেইল আমি প্রত্যেককে দিয়েছি, শুধু একটা কথা বুঝাবার জন্য, যে আমরা যখন জুনিয়র অফিসার ছিলাম তখন জ্যেষ্ঠ অফিসাররা অবসরপ্রাপ্ত ছিলেন কম সংখ্যায়, মেধা কম ছিল, কিন্তু এখন পুরা দেশ, আমাদের যত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত আমরা রয়েছি, মেধায় পরিপূর্ণ। পৃথিবীর সকল দেশ ভেটারানসদের কাজে লাগায়। আমাদের আরডক্টের আন্ডারই হোক, রাওয়ার আন্ডারই হোক, অথবা যে কোনোভাবেই হোক, আমাদের আর্মিকে আরও বেশি পেশাগত করার জন্য আমাদের ভিতর থেকে যারা ভলেন্টিয়ার থাকবে, ইনভেস্ট করে হলেও এই মেধাটাকে যেন সশস্ত্র বাহিনী কাজে লাগায়। এবং আমার মনে হয় বুঝতে পেরেছে। এরপরে আমার কাছে 2-1 জন আবার রিপ্লাইও দিয়েছে ব্যক্তিগতভাবে। সিজিএস এবং এএফডির পিএসও আমার সাথে দেখা হয়েছিল চাইনিজ একটা প্রোগ্রামে, কানের সামনে এসে বলল, স্যার ইউর পয়েন্টস আর এক্সিলেন্টস, খুব ভালো কাজ করতেছেন, রিটায়ার্ড অফিসাররা অনেক অবদান। আমি শুধু বলছি, এই পার্বত্য চট্টগ্রামের এই বিষয়টা ছাড়াও আমাদের রাওয়ার পক্ষ থেকে আমরা এক্সপ্লোর করতে পারি। এটা অনেক আগেও আমরা এই বিষয়ে আমরা এই থেকেই আমাদের এই থিঙ্ক ট্যাঙ্ক থেকে অনেক আলোচনা করেছি, যে কিভাবে আমরা অবসরভোগীরা সশস্ত্র বাহিনীকে সাপোর্ট করতে পারবো আমাদের মেধা দিয়ে, আরডক্টের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট ডিবের মাধ্যমে। এটা শুধু থিঙ্ক ট্যাঙ্ক আলোচনার মাধ্যমে না, অনেকভাবেই হতে পারে, এটা নিয়ে সেপারেট আলোচনা হতে পারে। সো এই দিকটা আমরা খুব বেশি করব। আর এই পর্যন্ত যত কিছু হয়েছে আমার মনে হয় সবাই আমরা অভিজ্ঞত। যিনি বীর প্রতীক পেয়েছেন, বীর বিক্রম পেয়েছেন, তার কৃতিত্ব তো আমার মতো না।
আমি 2 বছর খাগড়াছড়ি ব্রিগেডের এমন টাইমে G2I ছিলাম, এবং তখন আমাকে এমন ডকুমেন্ট পড়তে হয়েছে, আমার যদি তখন বুদ্ধি হইতো, আমি যদি জানতাম যে ভবিষ্যতে ডিফেন্সের অফিসাররা পিএইচডিও করবে, কিছু কিছু যদি রেখে দিলে এখন আমি পিএইচডি করতে পারতাম। সেই আলোকে বলি, আমি একটা জিনিস কনভিন্স ছিলাম যে, এটা আমরা সবাই জানি যে ভারতের আমরা যদি এখন নো সিক্রেসি, এইটা আমি জোর দিয়ে বলতে চাই, নো সিক্রেসি। হ্যাঁ, আমার একটা অপারেশন প্ল্যান, আমি কখন অপারেশন করব সেই প্ল্যানটা এই মুহূর্তে আমার কাছে সিক্রেসি থাকতে পারে। পার্বত্য চট্টগ্রামকে যদি আমরা একেবারে উন্মুক্ত করে দিই সকল আলোচনা, আমার মনে হয় দেশে শান্তি ফিরে আসবে, দেশবাসী বুঝতে পারবে। আজকে আমরা যাতে সমালোচনা করতেছি যে ম্যাডাম এসে কি বলে গেলেন, আবার কোন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন শিক্ষক কি বলছে, এটা খুবই স্বাভাবিক। কয়েকজন ছাত্র তাদের কাছে যাচ্ছে, চ্যানেল নিয়ে যাচ্ছে, সে একটা সাক্ষাৎকার দিতেছে, তাকে ডকুমেন্ট যা পড়তেছে দিচ্ছে, সেটার আলোকে সে রিপোর্ট দিচ্ছে। সো আমি বলছি যে আমাদের তথ্যের মানে উন্মুক্ততা যদি আমরা করতে পারি, আর এই ধরনের সেমিনার যদি আমরা প্রেস ক্লাবে করতে পারি, আমাদের থাকবে 20 জন পাহাড়ি, একেবারে যারা আন্দোলন করতেছে তারা থাকবে 20 জন, উন্মুক্তর মধ্যে, আর কথা বলার সাহস পাবে না। ওরা এখন বিক্ষিপ্তভাবে বলতেছে যে আমরা ইন্ডিয়ার সাথে হয়ে যাব, আমরা এটা করব সেটা করব, অস্ত্র নিব, কিন্তু আমি যে বলছি এই ধরনের এই সেমিনারটা যদি আমরা এখানে করি, এই ভিতরে থাকবে, মিডিয়া দেখবেন 1.5 মিনিট কাভার করবে, 2.5 মিনিট কাভার করবে, এর বেশি তো আর কাভার করবে না। সো আমরা সরকারকে পয়েন্ট দেব, সরকার কিন্তু দেশবাসীকে যদি আমরা জানাতে পারি, ঠিক এইটাই যদি আজকে আমরা এটাকে রিহার্সাল হিসেবে নেই, আমরা প্রেস ক্লাবে পাহাড়িদের বা পাহাড়িরা থাকবে 40 জন, আমরা থাকবো 20 জন। ধন্যবাদ বলেছেন এটা, থ্যাংক ইউ। প্লিজ কন্টিনিউ। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে এইটা আয়োজন করার জন্য। আমি একটু তাড়া করছিলাম, আমার একটা এমার্জেন্সি মানে মিটিং অ্যাটেন্ড করব। আপনারা শুরুতেই আমি বলবো যে একটা ইউটিউব করেন, ইউটিউবে ছোট ছোট স্লট 7 থেকে 10 মিনিটের এই আলোচনাগুলো ছাড়বেন, এইটা হাজার হাজার ভিউ হয়। এই ভিউটা হলে তখন মানুষ এই আইডিয়াগুলো পাবে। এখন হিল ট্র্যাক্সের এই সমস্যার সমাধান করার আগে সবার আগে আমাদের বিবেচনায় নিতে হবে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ কি? স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি আমাদের ধরে রাখতে হবে। সেইটা করতে হলে আমাদের দেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হইল দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে বলছে সবাই আইনের সমান সুযোগ পাবে এবং কেউ আইনের প্রতিরক্ষা থেকে বঞ্চিত হবে না। বাংলাদেশের ভূমি আইন পরিচালিত হয় 2টি আইন দিয়ে। একটি হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1888, নতুন একটি ভূমি আইন করছে 2023 সালে, আর এইটা রেগুলেট হয় ফ্রম সিপিসি। তো এখন ইন্ডিয়াতে কি এমন কোনো আইন আছে যে মিজোরাম থেকে একজন যদি দিল্লিতে বাড়ি কেনে তাহলে তাকে কোনো আইন বাধা দিতে পারে? আবার আমাদের হিল পিপল যদি এখানে বাংলাদেশের এনিহোয়ার তারা যদি ল্যান্ড কেনে, কোন আইন আছে তাদের বাধা দিতে পারবে? তাহলে আজকে হিল ট্র্যাক্সের মূল ইস্যু কি? মূল ইস্যু হলো একটা হলো আদিবাসী না হিল পিপল। দে আর নট আদিবাসী বাই নো ডেফিনেশন, যেভাবে করুক। 2 নম্বর হলো ভূমি সমস্যা। তাহলে ভূমির সমস্যা সমাধান করা যায় জলাভূমি এবং বনভূমি প্রিজার্ভ করে, বাকি সব ওপেন করে দিতে পারবে। আজকে ইউ ব্রিং দ্য স্কটল্যান্ড মডেল। ব্রিটিশ এবং স্কটিশরা যুদ্ধ করেছে। আমি যখন ব্রিটেনে লেখাপড়া করি, স্কটল্যান্ড আমরা ভিজিটে গিয়েছিলাম, সেই আইল্যান্ড আই হ্যাভ ভিজিটেড। তাহলে এই যে সমস্যাটা, এটা রাজনৈতিক সমস্যা অথবা যে সমস্যা হোক, এটাকে অর্থনৈতিক আপলিফ্ট করে এটাকে সমাধান করা যায়। হিল ট্র্যাক্সকে যদি পুরো ট্যুরিজমের জন্য খোলা হয়, আজকে দিঘিনালাতে যদি একটা এয়ারফিল্ড হয়, ওখানে টুরিস্ট আসবে, সে সেখান থেকে রাঙামাটি যাবে, কাপ্তাই লেক ভিজিট করে বান্দরবান যাবে, সেখান থেকে কক্সবাজার যাবে, সেখান থেকে এলছয়ার যাবে। তাহলে আমাদেরকে প্রথম সেখানে সার্বভৌমত্ব এবং সিকিউরিটি এনশিওর করে
সেইটাকে আপনার এটাকে ট্যুরিজমের জন্য ওপেন করতে হবে এবং ট্যুরিস্টদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে হিল ট্রাক্সের কোনো ক্লাস নেই। তো এইভাবে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব মাথায় রেখে ক্যানালাইজড অ্যাপ্রোচে না যেয়ে বৃহত্তর অ্যাপ্রোচে আমাদেরকে দিতে হবে এবং হিল ট্রাক্সে যে আমাদের যে সেটেলমেন্ট ফ্রম দ্য প্লেনল্যান্ড এটাকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না। দেশীয় আইন, সর্বোচ্চ আইন যে সংবিধানের সে বলা আছে, সংবিধানের সাথে যদি অন্য কোনো আইনের কোনো অংশ যদি কন্ট্রাডিক্টরি হয় স্বয়ংক্রিয়ভাবে সেই অংশ বাতিল বলে গণ্য হয়। তাহলে হিল ট্রাক্সে সংবিধান অনুযায়ী কোনো প্লেনল্যান্ডার জমি কিনতে বাধা নাই, provided preserving the forest land and water land and preserving the ecological balance. আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে অনেক ডিবেট মানে হচ্ছে, এটা নিয়ে নিশ্চয়ই একটা সমাধান আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্যার এইটুকু বলতে চাইছিলাম, এই ভদ্র মহিলা নাই, আরেকটা হলো ছেড়ে দাও intellectual corruption. The intellectual corruption is worse than any corruption. আমার ডাইরেক্ট টিচার আমিনা মহাসিন হিল ট্রাক্স নিয়ে পিএইচডি করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। উনি অক্সফোর্ডে পিএইচডি করেছেন। অক্সফোর্ডে পিএইচডি করে দেখিয়েছেন যে রেপ ইজ বিং ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ইনসার্জেন্সি কন্ট্রোল। তো আমি বললাম যে আপনার রিসার্চ ভুল, আপনি যে পড়েছেন সে আবার কিন্তু কর্নেল মহসিনের মেয়ে, আপনি আপনার ডিফেন্স ফ্যামিলি, তা আপনার তো রিসার্চ ঠিক নাই। তো তখন বললো ডক্টর আমিনা মহসিন বললো, ডক্টর আমিনা বললো তুমি আমার বই পড়ো না, তুমি আমার বই পড়ো না, আপনি দ্যাটস নট দ্য সলিউশন, আপনি আমার রিসার্চ করেন, আপনার রিসার্চ করেন। এই ভদ্রমহিলা যে বলে গেল বাংলাদেশে দিস ইজ সেকেন্ড লিবারেশন, দেয়ার ইজ নো ডাউট। ফিজিক্যালি ইনভেশন করা হয় নাই, হায়দ্রাবাদ এবং সিকিম হয় নাই, ফিজিক্যালি ইনভেশন হলো, কিন্তু সেই ফিজিক্যাল ইনভেশন ধারণা হচ্ছে বাংলাদেশে এভরিথিং ওয়াজ রেগুলেটেড বাই ইন্ডিয়া। সো দিস ইজ সেকেন্ড লিবারেশন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার থ্যাংক ইউ। আমি স্যার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আমার নাম, আমি 25 নং কোর্সের। স্যার এটা আসলে পার্বত্য চট্টগ্রামের ইস্যুগুলোকে আমরা যদি সহজভাবে না বুঝতে পারি তাহলে আমরা সবাই জানি যে ওখানে আসলে সিকিউরিটি ইস্যু এগুলো রয়েছে, বাট আমাদের দেশের জন্য আসলে কোনটা হুমকি স্বরূপ, দিস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ওইটার বেজেই কিন্তু আমাকে পরবর্তী ধাপে আমাদের আগাইতে হবে যে হাউ উই রিকমেন্ড টু রিজলভ দ্য ইস্যু। এখন মূল সমস্যা হচ্ছে যে প্রথম শুরু হয়েছে স্যার পার্বত্য সিএসটি অ্যাকর্ড হিসেবে, সিএসটি অ্যাকর্ড যেটা 1997 যেটা হয়েছে ওটাকে আমরা ফুল ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি, আমরা পারিনি, কারণ এই জায়গায় সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা আছে এবং আমরা ওখানে স্ট্রেট বলতে চাই যে যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এগুলোকে আমাদের সংস্কার, আমাদের পুনরায় এটাকে বিবেচনা করা দরকার, নইলে এই সমস্যার সমাধান হবে না স্যার। এবং সন্তুল এটা করেছিল, সন্তুল জেএসএস যে আজকে সিকিউরিটি ইস্যু, তাদের যে বিভিন্ন অস্ত্রধারী সংগঠনগুলো রয়েছে বিভিন্ন এবং তারা এক্সপ্যান্ড করছে, সাথে ইউপিডিএফ যারা মানে নাই তাদেরও কিন্তু আর্ম ডুইং এখনও বিদ্যমান। এবং আমরা জানি যে গতকালও কিন্তু পর্যটকের প্রায় 1400 পর্যটককে আমাদের ইউপিডিএফের হরতালের কারণে আর্মিকে স্কট করে আমাদের সমতল ভূমিতে আনতে হয়েছে। তো সিকিউরিটি ইস্যু আমাদের জানা আছে স্যার। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা হিসাব করি 97-এর পরে 2007-08, স্যার সরি আপনার আমার কথাটা শুনবেন স্যার, দিস ভেরি ইম্পর্টেন্ট। 2007-08 এটা একটা পর্যায়ে চেঞ্জ হয়। ওখানে যখন ব্যারিস্টার দেবাশিস রায় আদিবাসীর যে তত্ত্ব আমাদের সামনে হাজির করে 7 এবং 8-এ, উনি যখন অ্যাডভাইজার হয়েছিলেন, এবং এই আদিবাসী তত্ত্ব এখন যে কোনো অস্ত্র সংগ্রামের চেয়ে তার চেয়ে বেশি আপনার বিশ্ব দরবারে আমাদের বিশেষ করে এই আদিবাসী মুভমেন্টটা যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সাবজেক্টগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি স্যার, করেছেন, বাট এখানে একটা জিনিস আছে স্যার, যেমন কোনো পার্বত্য 3 ডিস্ট্রিক্টের কোনো ঘটনা যদি ঘটার আগেই কিন্তু শাহবাগে মিছিল হয়ে যায়, এইগুলো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ভার্চুয়ালি দে আর ভেরি ভেরি স্ট্রং। আপনারা জানেন যে তারা কিন্তু এই সিএসটি অ্যাকর্ডের সুবিধায় তাদের ছেলেমেয়েরা কিন্তু দেশ বিদেশে আপনার যাচ্ছে ওই কি বলে বিভিন্ন স্কলারশিপে, যে ওখান থেকে তারা কিন্তু এই প্রোপাগেশন মেশিন কিন্তু তারা ওখান থেকে চালাচ্ছে। সো এই জিনিসগুলো জানলে আপনার কনক্লুড করতে সুবিধা হবে স্যার। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি চান্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট টাইম দেখা হবে। ওকে, ওকে দাও, ওকে প্লিজ। হিজ স্যার সবাইকে ধন্যবাদ স্যার, রাওয়াকে বিশেষ করে ধন্যবাদ এই সমসাময়িক বিষয়টা আনার জন্য। আই এম ভেরি ইমপ্রেসড অ্যাবাউট ব্রিগেডিয়ার তুষারকান্তি স্যারের বক্তব্য।
সাবজেক্টের উপরে দুইজন এখানে বক্তব্য রেখেছেন, বাকি হিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বর্তমান পরিস্থিতি, উই আর নট ডিসকাসিং দ্য হিস্ট্রি। বর্তমান পরিস্থিতি কী হয়েছে স্যার? কালকে ত্রিপুরার যে একজন পার্টির বক্তব্য দিচ্ছে, এটা আমরা নোবডি নোজ। আমাদের এখানকার এই সিচুয়েশন ঘোলা করার পিছনে উকান্তিন স্যার বলেছে র ইজ রেসপন্সিবল। প্রেজেন্ট সিচুয়েশনে কি, হোয়াট নাও উই হ্যাভ টু ডু? উই হ্যাভ টু নো আওয়ার এনিমি। নাও উই হ্যাভ টু ডু, আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে স্যার অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আমরা যারা ডিফেন্স রিজার্ভ আছে, আমরা উই আর রেডি অ্যাজ ইউ হ্যাভ সেড। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রকৃত তথ্য স্যার আমাদের জানতে হবে, সে অনুসারে স্যার ইমপ্লিকেশনে যেতে হবে। প্রকৃত বাস্তব বর্তমান অবস্থা আমাদের বুঝতে হবে। রাজনৈতিক একটা ইন্ডিয়াতে চলছে, প্রধানমন্ত্রী অমিত শাহ, এই যে এই 7 সিটার সবাই কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এখন ব্যস্ত। আমাদেরকে এটা কাউন্টার করতে হবে। আমরা তো স্যার গ্রেট পাওয়ারের সাথে পারবো না, বাট হোয়াট উইল ইমপ্লাই দ্যাট আমরা সানজুর রণকৌশল অবলম্বন করব। হি সেড, আই কোট, দ্য সুপ্রিম a supreme enemy, the supreme art of war is to defy, subdue your enemy without fighting. আমরা তো ফাইট করে স্যার পারবো না। এই ট্যাকটিক্স আমাদের অবলম্বন করতে হবে। এটার জন্য এই যে রাওয়া করতেছে স্যার, গ্রেট জব। ইট উইল গো টু মিডিয়া, দে উইল সি, দ্য ইন্ডিয়ানস উইল সি। আমরা ভারতের কথা বলতে ভয় পাই কেন স্যার? দে আর ডুইং ইট। র সম্পর্কে শুধু একটা স্যার উকান্তিন স্যার কথা বলেছে, স্যার শুধু ভারত সম্পর্কে বলছে, বাকি আমরা সবাই ভয় পাচ্ছি। নো, উই শুড নট। আমরা উই মাস্ট সে রাইট থিং। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রশিদ, ইউ আস্ক ফর 30 সেকেন্ডস। আসসালামু আলাইকুম স্যার। আমি রয়ের সঙ্গে আরেকটা সংস্থা যোগ করব স্যার। এখানে আমরা সবাই র নিয়ে মাথা ঘামাচ্ছি তো স্যার। এখানে কিন্তু 1992 সনে আমি বাইতুল ইজ্জতে প্রতিদিন 10টা 20টা ইউএনডিপি এবং অন্যান্য ইউএনের গাড়ি যেত স্যার। আমরা এটা ভুলে গেছি স্যার। স্যার তুষারকান্তি স্যার ব্রিগেডিয়ার জেনারেল তুষার স্যার, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন স্যার। এই যে স্যার ধর্মান্তরিত করা স্যার, এখন আমরা বাঙালি সেটেলার বিভিন্ন কথা এখানে হয়েছে স্যার, এটা নিয়ে কথা বলবো না। ধর্মান্তরিত করার নামে স্যার চিটাগং হিল ট্র্যাক্সে বান্দরবন থেকে যদি আপনি স্যার চিংলক স্যার ওই আমাদের যে ক্যাম্পটা আছে স্যার এখানে পর্যটকের, না স্যার যে এনিওয়ে স্যার আমি বলতে চাচ্ছি স্যার, এখানে দেখবেন স্যার অসংখ্য এখানে স্যার চার্চ দাঁড়ায় গেছে স্যার। কাজেই যে রয় এককভাবে চিটাগং হিল ট্র্যাক্সে কাজ করছে, ইস নট দ্যাট স্যার। র ইন আইসোলেশন ইস নট র স্যার। এটাকে আমি বলবো এইচআইএস, হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিসেস, ভেরি অ্যাক্টিভ ইন চিটাগং হিল ট্র্যাক্স। আর আজকের এই চিটাগং হিল ট্র্যাক্সের এই ঘটনাটা কোনো আইসোলেট ঘটনা নয় স্যার। এটা 5ই অগাস্ট থেকে এটা স্যার এটা শুরু হয়েছে স্যার। এটা স্যার এখানে স্যার আমি মনে করি তুষারকান্তি স্যারকে কোনো একটা ক্যাপাসিটিতে ন্যাশনাল লেভেলে সামনে রেখে আমরা কাজ করতে চাই স্যার এটাকে নিয়ে। ওকে, গুড। এটাই আমার রিকমেন্ডেশন। আরেকটা রিকমেন্ডেশন আছে স্যার, সেটা হলো স্যার এটাকে একটা দেশ একটা কান্ট্রি একটা ম্যাপ স্যার। স্যার তুষার স্যার, এখানে আমরা সব মিলিটারি অফিসার, ইউ আর এ স্ট্র্যাটেজিস্ট। এখানে স্যার একটা মাউন্টেন ডিভিশন দরকার, এখানে সেনাবাহিনী দরকার আপনার জন্য, নিরাপত্তার জন্য, আমার জন্য স্যার। আপনি নিজেকে পাহাড়ি মনে করবেন না স্যার, আপনি বাংলাদেশে মনে করেন স্যার। আমি রিকোয়েস্ট করলাম স্যার এটা। রশিদ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। 30 সেকেন্ডস। আমি স্যার শর্টকাটই বলি সবসময় স্যার। আপনি মানে রাওয়ার চেয়ারম্যান সকল চেয়ারম্যানের চেয়ে উনি ভাগ্যবান চেয়ারম্যান, কারণ উনি পুরনো বাংলাদেশেও ছিল, 5ই আগস্টের পরে এবার নতুন বাংলাদেশের চেয়ারম্যান উনিই আছেন। খেয়াল রাখতে হবে মেজর আফসার যখন এখানে ছিলেন এমন এই আয়োজন করার উনি দেখে যান নাই। উনি সর্বশেষ গণতান্ত্রিক চেয়ারম্যান ছিলেন এখানে। আমার মনে আছে আমি যখন রিটায়ার করি 2000 সালের পর ওই সেমিনার হয়েছে আর্মিদের নিয়ে, জেনারেল ইব্রাহিম করেছিলেন। আমি রিটায়ার্ড অফিসার গিয়েছি, আমি স্যারকে দেখেছি সার্ভিং অবস্থায় ওখানে অ্যাটেন্ড করছে, মনে আছে স্যার? জহির স্যার, আরও একজন সার্ভিং অফিসার। সো আমাদের পায়ের উপরে দাঁড়াতে হবে স্যার। আমরা 13 সাল থেকে স্যার এই রাওয়ার মাধ্যমে এই ভেটারান ডেটা করি। যে জামিল ডি হাসান যখন ছিলেন, আমিও ছিলাম ক্যাবিনেটে। আমি এই রাওয়ার থেকে এই যে ভেটারান, এই যে আশেপাশের কান্ট্রিতে ভেটারান আছে, আমি এইবারও সরকারকে, এই নতুন সরকারকে বলেছি আমাদের অবসরপ্রাপ্তদের ভেটারানের জন্য ভেটারান মিনিস্ট্রি করতে হবে। শেষ করছি। অথবা এই যে মুক্তিযোদ্ধা তো আর 10 বছরের পরে থাকবে না, মুক্তিযোদ্ধা অ্যান্ড ভেটারান মন্ত্রণালয় করাবো আমরা। আমি এই যে পত্রিকায় লিখেছিলাম, সেই পত্রিকায় এনে এই আফসার স্যার এখানে এই সুদে পাঠিয়েছে, ব্যাপারে লিখেছে আমার কাটিং সব। এই যে একটু খুঁজে দেখবেন স্যার। আমরা 25শে ডিসেম্বর বেনিনের অনুষ্ঠানটা 21 বছর যাবত করি। এখানে জায়গা না দিলে আমি ওখানে করি, প্রেস ক্লাবে।
এখানে করলে আবার ভাড়াও চান আপনারা অনেক। আপনি বলতে অথরিটি, এটাকে ক্যালেন্ডারে ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের মেজর আফসার যে এটা করতে হবে। ওখানে আমরা চিটগের অংশ ঢুকিয়েছিলাম। আমি শেষ করছি স্যার, আমাদের তো শেষ বলতে তো এইটাকে আবার পুনরুজ্জীবিত করেন স্যার। এখন স্বাধীন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ এই 25শে ডিসেম্বরে রাওয়াতের থেকে যেন আমরা শান্তি মিশনে যারা মারা গেছে, এই ইয়েতে চিটগে যারা মারা গেছে তাদের নাম সহ আমরা তুলে ধরতাম, ম্যাগাজিন বের করতাম। এই 25শে ডিসেম্বরে আমি এখানে আবার এটা করতে চাই, আপনারা সেটা আয়োজন করবেন। আশা করি এই কাজটা করে যাবেন স্যার। তাহলে আমরা প্রতি বছরের যে এইচকিউ হেল্প করে সেখানে প্রেজেন্টেশন দিয়েছে স্যার আমাদের। তো এইবার 25শে ডিসেম্বর থেকে আবার এটা ক্যালেন্ডারে ঢুকান স্যার, নূতন বাংলাদেশে, এবং আপনি দীর্ঘায়ু হোক এবং ভালোভাবে আপনার শেষটা যেন সুন্দরভাবে রাওয়াত দিতে পারেন। ধন্যবাদ স্যার। ও সিদ্দিক স্যার, nobody asked me to talk because I really don't follow the business really. So without having it's not really wise to talk. But however, since you have honored me with the request, I'll make 2 points. Number one is, well, I'll speak from my experience. It started back in April 1972 and formally ended up in Chicago back in February 2015. Within this span of time, I've served in all ranks. Started my military career in Hilltop Camp, if you know it, and ended up my Hilltrex experience in the defense quarter. So my understanding is the decision makers on Hilltrex at national level, and we, the military and the security forces, work in the Hilltrex for many, many years. There's a big difference of understanding about hills. And with these decision makers, I also include the আমাদের যারা বুদ্ধিজীবীরা আছেন তাদেরকেও আমরা ইনক্লুড করি। তাদের মতে হিলট্রেক্স হচ্ছে ওই যে পাহাড়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই এই টাইপের আন্ডারস্ট্যান্ডিং, ঝর্ণাধারা তো ওই মোরং মেয়ে, দিস কাইন্ড অফ অ্যাটিটিউড দিস পিপল আর হ্যাভিং। বাট মাই এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। মাই এক্সপিরিয়েন্স ইজ সপ্তাহে একদিন একটা হেলিকপ্টার এসে আমাকে কিছু শুটকি সবজি দিয়ে যাইত। কালবৈশাখীর ঝড় যখন আসতো আমি এবং আমার ক্যাম্পের লোকরা ঘরটা ধরে বসে থাকতাম, নাহলে ওরাই নিয়ে যাবে। সকালবেলায় পেট্রোল নিয়ে পানি আনতে যাইতাম, নামতে লাগতো 20 মিনিট, উঠতে লাগতো 2 ঘন্টা। দ্যাটস মাই এক্সপিরিয়েন্স। সো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম আছে, যার ফলে হিলট্রেক্স ওয়াজ অলওয়েজ এ ফরগটন চ্যাপ্টার অ্যাট ন্যাশনাল লেভেল। প্রথম দিকে ইভেন একটা আর্মি লেভেল, আর্মিও ছেড়ে দিত, মনে হতো যেন এটা একটা 24 ডিবির বেবি, not even army's baby. But subsequently situation improved. But I think till now Hilltrex হচ্ছে একটা ঠিক আছে, এটা মিলিটারির একটা বেবি, বাট এটা যে একটা ন্যাশনাল ইস্যু, এটা যে একটা ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট, I don't think at national level anybody recognized or realized it. যদি তাই করতো তাইলে এই যে সবচেয়ে বড় প্রবলেম শুরু হয়েছে এই চুক্তি সই করার পরে। এই চুক্তির প্রেসিডেন্ট বানাইছে একজনকে, চেয়ারম্যান বানাইছে সাম সেরনিয়াবাদ, who probably never knew there is a place called Hilltrex. Abul Hasan Abdullah. I was GONCI at that time, Sara ছিলেন। কত রিকোয়েস্ট করছি, প্লিজ কাম অ্যান্ড টেক এ ব্রিফ। Who else is more informed than 24D on Chittagong Hilltrex? আসে নাই, কোনোদিন আসে নাই। ঢাকা থেকে উনি দুদক ছুঁড়ে গিয়ে নামতো, he used to discuss and go back. With that experience, they have made a peace accord, and that's why it is a great violation of constitution. কনস্টিটিউশনের বাইরে গিয়া একটা পলিটিক্যালি একটা পার্টি ইন্টারেস্ট নিয়ে যদি কেউ একটা চুক্তি করে, এই চুক্তি কেমনি টিকবে? It was a totally বিশ্বাসঘাতকতা with the tribal people and with the military
and the security forces working in Chittagong Hill Tracks. So that's one side. The next is ask seminar subject, Bhartaman Poristiti. What is the issue now? Is it an insurgency problem now? Is it indoctrinated politically, or it's a pure law and order situation? If it is identify the problem first. If it is a pure law and order situation, deal with accordingly. So having the background knowledge of insurgency, আমরা আগে যখন ক্যাম্প রেড করতাম 78, 79 আমরা লাল বই পাইতাম। এখন কেউ লাল বই আর দেখে ওখানে? কেউ দেখে না। It's not a politically indoctrinated movement anymore. It's a pure political situation. It is a চাঁদাবাজি. It is purely কোনো একটা গ্রুপের পয়সা উপার্জনের একটা good place. So if it is a law and order situation, let's deal it as a law and order situation. এবং law and order situation deal করার জন্য there are procedures. These are laid down procedures. এর জন্য কোনো আলাদা আইন করার দরকার নাই, এর জন্য এত সেমিনার করার দরকার নাই, এর জন্য এত বড় বড় ইন্টেলেকচুয়ালদেরকে এনে আমাদের শুনতে হওয়া দরকার নাই অদ্ভুত কথাবার্তা যারা হিল ট্রেক্স জীবনে দেখে নাই। ওই বলছিলাম যাদের কাছে হিল ট্রেক্স হচ্ছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। সো এই it's useless. It is a wastage of time only. So let's identify what is the problem. If it is a law and order situation, solve it. If it is a land issue, solve it. Land issue মানে লিখে রাখছে একজন কি রিটায়ার্ড জাস্টিস হইতে হবে। বুড়া একটা লোক যায় কেন? একটা এক্স জিওসি or ex brigade commander. Yes. Who knows it? Who knows Chittagong Hill Tracks? এই লোক কোনোদিন জানে হোয়াট ইজ হিল ট্র্যাক্স? কোথায় দুদক চুরি, কোথায় কুরুক পাতা ঝুরি, সে জীবনে জানে? সে জানে না। ওয়ান ম্যান কমিটি, সে 5 বছর গাড়ি ঘোড়া পায়া মজা করে চলে যায়। পুরো 3টে হিল ডিস্ট্রিক্ট। So topography to jana. The crux of the point is at government level, at national level, nobody understood or tried to understand what is the problem. So now our responsibility should be let's make the people understand this is the problem. There was the highest body, Council Committee for Chittagong Hill Tracks. I attended many meetings. This was the breach between at the strategic level. এবং আমি many times সুগারে গেছে সেক্রেটারিটা জীবনে আমাদের ওই যে ওয়ার্ড করতো, যারা কি করতো এমনি আসতো, আসে না ওইটা নিয়ে তাত্ত্বিক আলোচনা করতো। তো একদিন আমি জাস্টিস he's talking history and academics. We have come here with agenda. And one of these is 44 points. We have an investment 2 hours. We have not just moved. তারপর অ্যাসিস্ট্যান্ট দেখে বলে কি আপনারা এগুলি কি সেই পড়াইতে আসছেন এখানে এই সমাধান সংগ্রহ করতে আসছে। দিস ওয়াজ দ্য ইভেন তারা আমরা যে পাঠাইছি ওইটাও করে আসতো। দিস ওয়াজ দ্য অ্যাটিটিউড অফ দ্য সিটিজেন। তারপর স্যার এই যে অ্যাকর্ড, একটা অ্যাকর্ডের চেয়ারম্যান ছিলেন আবুল হাসান আব্দুল। তারপরে ইমপ্লিমেন্টেশন কমিটি কে চেয়ারম্যান হচ্ছে বেগম সাজেদা চৌধুরী, আরেকজন এমপি। হোয়াট শি নোজ অ্যাবাউট চিটাগং হিল ট্র্যাক্স? এই জন্যই বলছি ন্যাশনাল লেভেল কখনো প্রবলেমটাকে আইডেন্টিফাই করে। সো লেটস মেক সাম এফোর্ট অ্যান্ড মেক দ্য গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ড ইট ইজ এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাও অ্যান্ড লেটস সলভ ইট লাইক দিস। থ্যাংক ইউ। আমি এখন চেয়ারম্যান রাওয়াকে ওনার সমাপনী বক্তব্য বা ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার পিছনে দুটো স্পেসিফিক কারণ। প্রথম কারণ হলো যে পার্বত্য চট্টগ্রাম একটি ক্রান্তিকাল পার করছে দেশের মতোই, এবং আমরা মনে করেছি সবাই এখানে যারা উপস্থিত আছে মনে করেছে এই বিষয়ে একটি আলোচনা শুরু হওয়া দরকার। তো রাওয়া ফোরাম থেকে আলোচনাটা শুরু হয়ে এর ব্যাপ্তি যেন আরও বাড়ে, সেই কারণেই এইটার প্রথম উদ্যোগ হিসেবে এই ছোট পরিসরে আমরা করেছি। এবং আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে
আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি আমরা অত্যন্ত চিন্তিত। আমরা দেশের জন্য যেভাবে চিন্তিত, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একইভাবে চিন্তিত। আমি মিডিয়ার বন্ধুদের বলছি যে আমরা পার্বত্য চট্টগ্রামের প্রতি ইঞ্চি জমি এটা বাংলাদেশের, এইটা রক্ষা করার জন্য যা করার দরকার আমাদের রিটায়ার্ড কমিউনিটির পক্ষ থেকে সব কিছু করার জন্য প্রস্তুত আছে। এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটিরা এই পর্যন্ত জানিয়েছে তারা যারা রিজার্ভিস্ট আছে তারা ইউনিফর্ম পরে আবার এখন পার্বত্য চট্টগ্রামের যদি দরকার হয় তাহলে তারা আবার সেখানে যাবে এ শান্তি ফেরত আনতে এবং এই দেশের প্রতি ইঞ্চি জমি যেন বাংলাদেশ থাকে সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই। এবং আমরা মনে করি আপনারা দেশবাসীকে জানাবেন যে আমরা যারা সেনাবাহিনীর সদস্য যারা চাকরিরত আছেন এবং আমরা যারা রিটায়ার্ড আছি আমরা এক সূত্রে গাঁথা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে। এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ, এটা যেন এখানে সবাই থাকবে, সবার অধিকার থাকবে। হ্যাঁ, ট্রিটি আছে, ট্রিটির পরিমার্জন পরিবর্ধন যদি দরকার হয় তাহলে সেটাও করা সম্ভব, কিন্তু এর মানে এই না যে আমরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা হওয়ার যে কোনো অপচেষ্টা সেটা রুখে দাঁড়াবো। যদি কোনো পার্শ্ববর্তী দেশ মনে করে এটা তাদের 3 নম্বর বোন বানাবে, দে আর স্যাডলি মিস্টেকেন, দে ক্যানট ডু ইট। দিস ইজ আওয়ার কান্ট্রি এবং কোনো রকম ইন্টারফেয়ারেন্স যে কোনো পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা ভারত বলুন মিয়ানমার মারুন, কোনোভাবেই আমরা সহ্য করব না। এবং আমি মনে করি আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছিলাম আমাদের একটি মেসেজ সবাইকে দিতে চাই যে আমরা যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য, এদেশের আপামর জনগণ যারা চাকরিরত আছেন সেনাবাহিনীতে, আমরা সবাই একসাথে কাজ করব পার্বত্য চট্টগ্রামের জন্য। এবং আমাদের এই আজকের যে আলোচনার মূল্যায়ন হবে, এই মূল্যায়ন আমরা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। স্যার, আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান অর্গানাইজের পিছনে ব্রিগেডিয়ার জেনারেল গনি, কর্নেল মোশাররফ, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আর হচ্ছে মেজর সালাউদ্দিন, এই 4 জন খুব অনেক পরিশ্রম করেছেন স্যার। তো আমরা সকলের তরফ থেকে তাদেরকে একটু